কখনো কি এমনটা মনে হয়েছে যে অনেক সিদ্ধান্ত যেগুলো আমরা নিই সেগুলো আসলে ঠিক আমাদের নিজেদের নয়? আমাদের চারপাশে কিন্তু সবসময় একটা অদৃশ্য খেলা চলতে থাকে। বিজ্ঞাপন, অফিসের পরিবেশ, এমনকি খুব কাছের সম্পর্কগুলোতেও আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়। চলুন না আজ এই খেলার নিয়মকানুনগুলো একটু কাছ থেকে দেখি আর ডুব দিই ডার্ক সাইকোলজি বা অন্ধকার মনোবিজ্ঞানের এই রহস্যময় জগতে। এই যে একটা খচখচে অনুভূতি, এটা আমাদের অনেকের কাছেই খুব চেনা, তাই না? মনে হয় যেন কেউ অদৃশ্য কোনো সুতো দিয়ে আমাদের নিয়ন্ত্রণ করে ফেলেছে। ঠিক এই পয়েন্টটা নিয়ে কিন্তু আমাদের আজকের এই আলোচনা। এই যে অনুভূতিগুলো, এগুলো মোটেও কাকতালীয় কোনো ঘটনা নয়, বরং এগুলো প্রায় খুব সূক্ষ্ম কিছু মনস্তাত্ত্বিক কৌশলের ফল। তো প্রথমেই প্রশ্ন আসে, এই ডার্ক সাইকোলজি জিনিসটা আসলে কি? নামটা শুনলে বেশ ভয়ঙ্কর লাগতে পারে, কিন্তু সত্যি বলতে কি, এটা কোনো সিনেমার ভিলেনের গোপন অস্ত্র নয়। এটা হলো মানুষের স্বভাবের সেই দিকটা বোঝা যা অন্যকে প্রভাবিত করতে, রাজি করাতে বা নিজের স্বার্থে ব্যবহার করতে কাজে লাগানো হয়। যদি আরও সহজ করে বলি, ডার্ক সাইকোলজি হলো সেই সব মানসিক কৌশলগুলো জানা যেগুলো দিয়ে একজন মানুষ আরেকজনের চিন্তাভাবনা বা আচরণকে নিজের সুবিধার জন্য বদলে দিতে পারে। এটা কোনো জাদুবিদ্যা নয়, বরং মানুষের মানসিক দুর্বলতা আর প্রবণতাকে কাজে লাগানোর একটা বিজ্ঞান। আর একদমই ভাবার কারণ নেই যে এটা শুধু কোনো গোপন সংস্থার মধ্যেই সীমাবদ্ধ। এই যে দেখুন, বিজ্ঞাপন থেকে শুরু করে আমাদের বন্ধুত্ব বা প্রেমের সম্পর্কেও এর ব্যবহার দেখা যায়। এমনকি সেলসের দুনিয়া থেকে শুরু করে নিউজ মিডিয়া পর্যন্ত এর প্রয়োগ কিন্তু সবখানেই আছে। শুধু আমাদের চোখ কানটা একটু খোলা রাখতে হবে। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে জরুরি অংশে। চলুন একজন ম্যানিপুলেটরের টুল বক্সটা একটু খুলে দেখি। কারণটা খুব সোজা। এই কৌশলগুলো একবার চিনে ফেলতে পারলেই নিজেকে বাঁচানোর কাজটা কিন্তু অর্ধেক হয়ে যায়। প্রথম কৌশলটার নামটাই বেশ অদ্ভুত, তাই না? দ্য ডোর ইন দ্য ফেস, মানে মুখের উপর দরজা বন্ধ করে দেওয়ার মতো একটা ব্যাপার। কিন্তু এটা আসলে কিভাবে কাজ করে? ধরুন কেউ আপনার কাছে এসে 10,000 টাকা ধার চাইল, যা আপনি সরাসরি না করে দিলেন। মুখের ওপর দরজাটা বন্ধ হয়ে গেল, তাই তো? ঠিক তারপরেই সে হয়তো বলল, আচ্ছা তাহলে অন্তত 100 টাকা দাও, খুব দরকার। এবার কিন্তু রাজি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কেন? কারণ প্রথম বড় অনুরোধটা ফিরিয়ে দেওয়ার পর আমাদের মধ্যে এক ধরনের অপরাধবোধ কাজ করে, আর দ্বিতীয় ছোট অনুরোধটা তখন অনেক বেশি যুক্তিসঙ্গত মনে হয়। এটাই হলো এই কৌশলের মূল খেলা। এটা বেশ সূক্ষ্ম কিন্তু সাংঘাতিক একটা কৌশল। এখানে সরাসরি আত্মবিশ্বাসের উপরেই আক্রমণ করা হয়। উদ্দেশ্য একটাই, যাতে আপনি নিজের যোগ্যতা নিয়েই সন্দেহ করতে শুরু করেন। শুধু এই প্রশ্নটা একবার দেখুন, কি ভয়ঙ্করভাবে আত্মবিশ্বাসকে নাড়িয়ে দেওয়ার একটা চেষ্টা। কেউ যখন ক্রমাগত আপনার সাফল্য নিয়ে প্রশ্ন তোলে, তখন ধীরে ধীরে আপনার নিজের মনেও কিন্তু সন্দেহ দানা বাঁধতে শুরু করে। আর যখনই কেউ নিরাপত্তাহীনতায় ভোগে, তাকে নিয়ন্ত্রণ করা অনেক অনেক সহজ হয়ে যায়। পরের কৌশলটা হলো পুরোপুরি শব্দ আর ভাষা দিয়ে খেলা। একে বলা হয় লিডিং কোয়েশ্চেন্স বা প্ররোচনামূলক প্রশ্ন, মানে এমন প্রশ্ন যার মধ্যে উত্তরটা একরকমভাবে ঢুকিয়ে দেওয়া থাকে। পার্থক্যটা একটু খেয়াল করলেই বুঝবেন। প্রথম প্রশ্নটা একদম খোলামেলা, আপনার আসল মতামত জানতে চাইছে, কিন্তু দ্বিতীয় প্রশ্নটা শোনার পরে মনে হচ্ছে একটা নির্দিষ্ট উত্তর দেওয়াই যেন ঠিক হবে, তাই না? এই প্রশ্নগুলো এমনভাবে সাজানো হয় যাতে উত্তর দেওয়ার সময় এক ধরনের সামাজিক চাপ তৈরি হয়, আর আপনি তাদের পছন্দসই উত্তরটাই দিয়ে ফেলেন। ম্যানিপুলেশন কিন্তু সবসময় মুখের কথায় ধরা পড়ে না। অনেক সময় আমাদের শরীরই আসল সত্যিটা বলে দেয়। আর এখানেই আমাদের গাট ফিলিং বা সহজাত প্রবৃত্তির ভূমিকাটা সবচেয়ে বেশি। মনোবিজ্ঞানীরা এই ব্যাপারটাকে বলেন ইনকংগ্রুয়েন্স বা অসঙ্গতি। এর সহজ মানে হল, যখন কারো মুখের কথার সাথে তার শরীরী ভাষার কোনো মিল খুঁজে পাওয়া যায় না, একটা গরমিল দেখা যায়। এই উদাহরণগুলো খুব সাধারণ কিন্তু খুব সত্যি। ধরুন কেউ হাসি মুখে বলছে সব ঠিক আছে, কিন্তু তার চোয়াল শক্ত হয়ে আছে। অথবা কেউ হয়তো খুব বড় কোনো প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু আপনার চোখের দিকে তাকাতে পারছে না। এই ছোট ছোট অসঙ্গতিগুলোই হলো রেড ফ্ল্যাগ। আর ঠিক তখনই আমাদের মনের ভেতরে একটা অস্বস্তিকর অনুভূতি হয়, যেটা আমাদের সতর্ক করে দেয় যে কিছু একটা ঠিক নেই। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের এই গাট ফিলিং কোনো কুসংস্কার নয়, এটা আসলে আমাদের অবচেতন মনের হাজারো ছোট ছোট তথ্য বিশ্লেষণ করার একটা ফল, যা আমাদের শারীরিক অনুভূতির মাধ্যমে সতর্কবার্তা পাঠায়। সুতরাং যদি কখনো মনে হয় কিছু একটা গোলমেলে লাগছে, সেই অনুভূতিটাকে পাত্তা দিন। বেশ, আমরা সমস্যাগুলো তো চিনলাম, কিন্তু এখন আসল প্রশ্ন হল, এর থেকে বাঁচার উপায় কি? কিভাবে এই মানসিক কারসাজির বিরুদ্ধে একটা মজবুত দেওয়াল তৈরি করা যায়?
চলুন এবার সেই প্রতিরক্ষা কৌশলগুলোই দেখে নেওয়া যাক। এই 3টে ধাপই হল আপনার বর্ম। প্রথমত দূরত্ব তৈরি করা, দ্বিতীয়ত তাদের পাতা ফাঁদে পা না দেওয়া, আর সবশেষে নিজের আত্মবিশ্বাসকে যে কোনো মূল্যে রক্ষা করা। আসুন এগুলোকে আরেকটু বিস্তারিতভাবে বুঝি। সবচেয়ে সহজ এবং সবচেয়ে কার্যকর উপায় হল নিজেকে সেই পরিস্থিতি বা সেই মানুষটার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া, কারণ একজন ম্যানিপুলেটরের সবচেয়ে বড় শক্তি হল আপনার উপস্থিতি। যদি তাদের কাছে পৌঁছানোর সুযোগই না থাকে তাহলে তাদের কোনো কৌশলই তো কাজ করবে না, তাই না? এই দূরত্ব শারীরিক হতে পারে, আবার মানসিকও হতে পারে। ম্যানিপুলেটররা প্রায় এমন সব মন্তব্য করে যা আপনাকে উস্কে দেওয়ার জন্যই বলা। এই ধরনের কথার জালে পা দেওয়া মানেই কিন্তু তাদের হাতে খেলার নিয়ন্ত্রণ তুলে দেওয়া। সবচেয়ে ভালো উপায় হল প্রতিক্রিয়া না দেখানো। চুপ থাকা বা প্রসঙ্গ পাল্টে ফেলাটা এক্ষেত্রে আপনার সবচেয়ে বড় অস্ত্র। সোজা কথায় তাদের পাতা ফাঁদে পা দেবেন না। আর সবশেষে সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা হল আত্মবিশ্বাস। ম্যানিপুলেটররা কিন্তু সবসময় আত্মবিশ্বাসীন মানুষদেরই টার্গেট করে, কারণ তাদের নিয়ন্ত্রণ করা সহজ। তাই নিজের শক্তি, নিজের বিচারবুদ্ধি এবং নিজের অনুভূতির উপর বিশ্বাস রাখুন। যখন আপনি নিজের উপর আস্থা রাখবেন তখন বাইরের কোনো শক্তি আপনাকে সহজে টলাতে পারবে না। আজকের পুরো আলোচনার মূল কথা একটাই, সচেতনতা। এই কৌশলগুলো সম্পর্কে জানা এবং এগুলোকে চেনার ক্ষমতাই হল আপনার সবচেয়ে বড় ঢাল। কারণ যে খেলায় আপনি নিয়মকানুনগুলো জানেন, সেই খেলায় আপনাকে হারানো প্রায় অসম্ভব। দেখুন, জ্ঞান অর্জন করাটা তো প্রথম ধাপ, কিন্তু আসল শক্তিটা আসে সেই জ্ঞানকে কাজে লাগানোর মাধ্যমে। আজ যা কিছু জানা হলো তার উপর ভিত্তি করে আপনার পরের পদক্ষেপটা কী হবে? নিজের সম্পর্কের সীমানাগুলো নতুন করে ঠিক করা, নাকি কোনো অস্বস্তিকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া? এই ভাবনাটাই আপনার জন্য রেখে গেলাম।